নীল বিদ্রোহ টেটের সিলেবাস অনুসারে এই ভিডিওটি তৈরি হচ্ছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই উপকার হবে। ডিটেলস নীল বিদ্রোহ সম্পর্কে এখানে আমি আলোচনা করছি। নীল ভারতের একটি প্রাচীন এবং বাংলায় এটি ছিল অত্যন্ত লাভজনক কৃষিপণ্য। 1777 খ্রিস্টাব্দে বাংলায় উপাদান থেকে বা উদ্ভিদ থেকে নীল উৎপাদনের কারখানা প্রথম স্থাপিত হয়। ইংরেজ বণিক কার্ল ব্লুম ভারতের প্রথম নীল শিল্প গড়ে তোলেন। সম্ভবত ফরাসি বণিক লুই বুনার্ডকে ভারতের প্রথম নীলকর সাহেব বলে মনে করা হয়। 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলার প্রায় 60 লক্ষ কৃষক নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নীল বিদ্রোহ শুরু করেন। 1859 খ্রিস্টাব্দে নদিয়ার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামের দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস নীল চাষ বয়কটের মাধ্যমে নীল বিদ্রোহের সূচনা করেন। তাহলে নীল বিদ্রোহের সূচনা করেছেন কে? 1859 খ্রিস্টাব্দে দিগম্বর বিশ্বাস ও তার ভাই বিষ্ণুচরণ বিশ্বাস। আর এই নীল বিদ্রোহ ক্রমশ যশোর, খুলনা, ফরিদপুর, মুর্শিদাবাদ, রাজশাহী, মালদহ, দিনাজপুর, বারাসাত, পাবনা প্রভৃতি স্থানে ব্যাপক আকার ধারণ করে। ভারতে নীল চাষ দুইভাবে করা হতো। প্রথমত হচ্ছে নীলকরদের নিজের কেনা জমিতে ক্ষেত মজুরের দ্বারা চাষ, একে বলা হতো নিজ এলাকা বা এলাকার চাষ। মানে নীলকররা নিজেদের জমিতে বা নিজেরা জমি কিনে সেই জমিতে মজুরদের দ্বারা চাষ করতো, ওরা হতো, এদেরকে বলা হতো নিজ এলাকা বা এলাকার চাষ। আবার দ্বিতীয়ত হচ্ছে চাষিকে সামান্য দাদন দিয়ে, দাদন মানে অগ্রিম টাকা দিয়ে তার জমিতে নীল চাষ করাকে বলা হতো বে এলাকা চাষ। মানে চাষি নিজের জমিতে নীলকর সাহেবদের থেকে দাদন নিয়ে সেই সেই চাষ জমিতে যে নীল চাষ করতো তাকে বলা হতো বে এলাকা চাষ। 1830 খ্রিস্টাব্দে বাংলায় নীল কুটিরের সংখ্যা ছিল মোট 1000টি। বাংলার নীল কুটিরগুলিকে বলা হতো আড়ং। বাংলার নীল কুটিরগুলিকে কি বলা হতো? আড়ং। আ রং 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 আড়ং। ঠিক আছে, ওকে। নেক্সট, নীল চাষ করানোর জন্য নীলকর সাহেবরা কৃষকদের বিঘা প্রতি 2 টাকা দাদন বা অগ্রিম দিত। মানে 1 বিঘাতে 2 টাকা দাদন দিত। নীলকর সাহেবরা নীল চাষে অনিচ্ছুক কৃষকদের নীলকুঠিতে ধরে এনে যে চামড়া জড়ানো চাবুক দিয়ে পেটাতো বা অত্যাচার করত, তার একটা নাম ছিল। সেই চাবুকটার নাম ছিল শ্যামচাঁদ বা পোশাকি নাম ছিল শ্যামচাঁদ। নেক্সট, 1830 খ্রিস্টাব্দে সরকার পঞ্চম ও সপ্তম আইন রেগুলেশন 5 এবং 7 পাশ করে, ঘোষণা করে দাদন নিয়ে নীল চাষ না করলে, মানে চাষি যদি অগ্রিম টাকা নিয়ে নীল চাষ না করে, নীল চাষিদের নীলকররা জেলে ভরতে ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। মানে যদি কোনো চাষি অস্বীকার করত যে আমি নীল চাষ করব না, তাহলে সেই নীল চাষিদের কারা নীলকর সাহেবরা জেলে পাঠাতে পারতো বা তাদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করতে পারতো। 1835 খ্রিস্টাব্দে বড়লাট ছিল লর্ড বেন্টিং, তার আইন সচিব ছিল ম্যাকলে। ম্যাকলে নীল চুক্তিগুলি নীতিগতভাবে আপত্তিকর এই কথাটি বলেন, বা ম্যাকলে মন্তব্য করেন যে 1830 সালে যে নীল চুক্তিগুলি করা হয়েছে সেই নীল চুক্তিগুলি নীতিগতভাবে আপত্তিকর। এবছরই পঞ্চম আইন বাতিল করা হয়। মানে 1835 সালে পঞ্চম আইন বাতিল করা হয়। মানে 1830 সালে দুটো আইন তৈরি করা হয়েছিল, একটা হলো পঞ্চম, একটা হলো সপ্তম আইন। সেই পঞ্চম এবং সপ্তম আইনের মধ্যে 1835 সালে বড়লাট বেন্টিং কি করেছে? পঞ্চম আইনটাকে বাতিল করে দিয়েছে। এই সময় একাদশ আইন পাশ করে বলা হয়, মানে 1835 সালে একটি আইন পাশ করা হয়, সেটার নাম হচ্ছে একাদশ আইন। তাতে বলা হয় নীলকরদের কাছ থেকে দাদন নিয়েছে এমন কৃষক নীল চাষ না করলে তাকে বিঘা প্রতি 10 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যে জায়গায় দাদন দিত বিঘা প্রতি 2 টাকা, 2 টাকা নিয়ে যদি কোনো কৃষক
নীল চাষ করতে অস্বীকার করত, তাহলে বিঘা প্রতি তাকে 2 টাকার জায়গায় 10 টাকা ক্ষতিপূরণ দিতে হতো এবং 3 মাস কারাবাস ভোগ করতে হতো। ফলে চাষিরা বিদ্রোহী হয়ে উঠতে বাধ্য হয়েছিল। নীল চাষীদের দমন পীড়নের বিরুদ্ধে যে সকল ম্যাজিস্ট্রেট সোচ্চার হয়েছিলেন তারা হলেন বারাসাতের জয়েন্ট ম্যাজিস্ট্রেট জে.এইচ. ম্যাংলার্স। তিনি 1855 খ্রিস্টাব্দে নীল চাষী নীলকরদের বিরোধিতা করেছিল বা নীল চাষের বিরোধিতা করেছিল বা আহ, তারা সাপোর্ট করেছিল। নেক্সট হচ্ছে কালু রুয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ 1854 খ্রিস্টাব্দে এবং বারাসাতের অপর জয়েন্ট ম্যাজিস্ট্রেট অ্যাশলি ইডেন নীল চাষীদের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। নীল চাষীদের উপর অত্যাচারের কথা সর্বপ্রথম 1822 খ্রিস্টাব্দে মে মাসে সমাচার দর্পণে ও সমাচার চন্দ্রিকা পত্রিকা প্রকাশিত হয়। 1849 খ্রিস্টাব্দে অক্ষয় কুমার দত্ত সর্বপ্রথম নীল বিদ্রোহ সম্পর্কে বিশদ আলোচনা করেন তার তত্ত্ববিধি পত্রিকায়। আলোচনা করেছেন 1849 খ্রিস্টাব্দে সর্বপ্রথম নীল বিদ্রোহ সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। আর 1822 খ্রিস্টাব্দে মে মাসে সমাচার দর্পণ সমাচার চন্দ্রিকা পত্রিকায় প্রকাশিত হয় নীল চাষীদের উপর অত্যাচারের কথা। কিন্তু 1849 খ্রিস্টাব্দে অক্ষয় কুমার দত্ত সর্বপ্রথম নীল বিদ্রোহ বিশদ আলোচনা করেন তার তত্ত্ববোধিনী পত্রিকায়, বিশদভাবে ডিটেলসে আলোচনা করেছিলেন। 1860 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে সরকারি কর্মচারী দীনবন্ধু মিত্রের বিখ্যাত নীলদর্পণ নাটক প্রকাশিত হয়। এই নাটকটিকে বা নীলদর্পণ নাটকটিকে হ্যারিয়েট বিচার স্টু এর লেখা আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করা হয়েছে। দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটকটি, সেই নাটকটিকে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করা হয়। এই সময় দীনবন্ধু মিত্র কস্যচিৎ প্রতিকর্ষ, মানে এখানে স্পেলিংটা মিস্টেক আছে, এটা হবে কস্যচিৎ প্রতিকর্ষ, মানে অর্থাৎ কোনো এক পথিক ছদ্মনামে কস্যচিৎ প্রতিকর্ষ বা কোনো এক পথিক কোনো এক পথিক ছদ্মনামে নাটকটি লিখেছিলেন। এখানে হবে কস্যচিৎ চন্দ্রশেখর খণ্ডাত্ব কস্যচিৎ প্রতিকর্ষ ছদ্মনামে নাটকটি লিখেছিলেন। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র। বিশিষ্ট ভারতপ্রেমী পাদ্রী রেভারেন্ড জেমস লং এর উদ্যোগে নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন। এর শিরোনাম ছিল দ্য মিরর অফ ইন্ডিগো প্ল্যান্টিং। জেমস লং ছিলেন অ্যাংলিকান গির্জার যাজক, যাজক মানে পাদ্রী। এখানে লং সাহেবের ইংরেজ বিরোধিতার জন্য, মানে রেভারেন্ড জেমস লং সাহেব যে ইংরেজের বিরোধিতা করেছিলেন তার জন্য তার বিরুদ্ধে আদালতে মামলা রুজু করা হয় এবং বিচারে 1 মাস কারাদণ্ড হয় ও 1000 টাকা জরিমানা হয়। লং সাহেবের জরিমানার টাকাটি আদালতে দাখিল করেন জমিদার, তৎকালীন পশ্চিমবঙ্গের বা কলকাতার জমিদার ছিলেন কালীপ্রসন্ন সিংহ। উনি টাকাটি দাখিল করেন। প্রখ্যাত আইনজীবী শম্ভুনাথ পণ্ডিত, প্রসন্নকুমার ঠাকুর ও তিলু চক্রবর্তী অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। গ্রামীণ ভারতের সমৃদ্ধির কথা মনে করে রাজা রামমোহন আর দ্বারকনাথ ঠাকুর ইউরোপীয়দের নীল চাষে যথেষ্ট উৎসাহী ছিলেন। মানে উনি ওটা সাপোর্ট করেছিলেন যে ইউরোপীয়রা বাংলার মাটিতে নীল চাষ করুক, সেটাতে সাপোর্ট করেছিলেন, মানে উৎসাহী ছিলেন। কারণ এনাদের মতে, মানে রাজা রামমোহন রায় এবং দ্বারকনাথ ঠাকুরের মতে গ্রামীণ ভারতের ডেভেলপমেন্ট হবে এই কথা ভেবে তারা সাপোর্ট করেছিলেন বা উৎসাহী ছিলেন। এখন বাংলার রবিনহুড নামে পরিচিত ছিলেন নদিয়ার চৌগাছা গ্রামের বিশ্বনাথ সর্দার, মানে ওনাকে বিশে ডাকাত বলা হতো। তিনি নদিয়ার কুঠিয়াল স্যামুয়েল ফেডিকে জব্দ করেন। কাকে? কুঠিয়াল বলতে কুঠির মালিক বা নীল কুঠির মালিক স্যামুয়েল ফেডিকে জব্দ করেন। নীল আন্দোলনের প্রথম শহীদ ছিলেন এই বিশ্বনাথ সর্দার, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তার জীবনীকার ছিলেন শ্রী হারানন্দ দত্ত এবং
বাংলাদেশের নীল আন্দোলন অন্যতম পুরোধা ও পথিকৃৎ বলেছেন শ্রী হারাধন দত্ত। বিশ্বনাথ সর্দারকে বাংলাদেশের নীল আন্দোলনের অন্যতম পথিকৃৎ বলেছেন। কাকে? বিশ্বনাথ সর্দারকে। তাকে বিষে ডাকাতও বলা হতো। তিনি নদিয়ার কুঠিয়াল স্যামুয়েল ফেডিকে জব্দ করেন, তার জন্য তার ফাঁসি দেওয়া হয়েছিল। এবং হারাধন দত্ত ছিলেন বিশ্বনাথ সর্দারের জীবনীকার বা ওনার জীবন সম্পর্কে গ্রন্থ লিখেছেন বা বই লিখেছেন। বাংলাদেশের নীল আন্দোলন অন্যতম পুরোধা ও পথিকৃৎ বলেছেন বিশ্বনাথ সর্দারকে। কে বলেছেন? শ্রী হারাধন দত্ত। চৌগাছার দিগম্বর ও বিষ্ণুচরণ বিশ্বাস, তারা দুই ভাইকে বাংলাদেশের ওয়াট টাইলার বলা হতো। মানে ওয়াট টাইলার ছিল ইংল্যান্ডের কৃষক বিদ্রোহের বিখ্যাত নেতা। এই ইংল্যান্ডের কৃষক বিদ্রোহের বিখ্যাত নেতার সঙ্গে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস দুই ভাইকে বাংলার ওয়াট টাইলার বলা হতো। এই আখ্যা প্রদান করেছিলেন বঙ্কিমচন্দ্রের জীবনীকার শচীশচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের জীবনীকার ছিলেন শচীশচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ইংল্যান্ডের কৃষক বিদ্রোহের বিখ্যাত নেতা ওয়াট টাইলারের সঙ্গে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের তুলনা করেছেন। 1860 খ্রিস্টাব্দে 31শে মার্চ তদানীন্তন লেফটেন্যান্ট গভর্নর জন পিটার গ্রান্ট নীল কমিশন গঠন করেন। মানে 1860 খ্রিস্টাব্দে 31শে মার্চ তদানীন্তন লেফটেন্যান্ট গভর্নর জন পিটার গ্রান্ট নীল কমিশন গঠন করে নীল চাষীদের অভিযোগ সম্পর্কে সততা যাচাই করার জন্য তদন্তের ব্যবস্থা করেন। কত সালে? 1860 সালে 31শে মার্চ কে করেছেন? নীল চাষীদের অভিযোগের সম্পর্কে সত্যতা যাচাই করার জন্য তদন্তের ব্যবস্থা করেছেন বা নীল কমিশনকে গঠন করেছেন লেফটেন্যান্ট গভর্নর জন পিটার গ্রান্ট। 5 সদস্য বিশিষ্ট এই নীল কমিশনের সদস্যগণ হলেন সরকার পক্ষের সিটন কার এবং আর টেম্পল। মানে ইংরেজের পক্ষে থেকে সিটন কার এবং টেম্পল বা আর টেম্পল, পাদ্রীদের পক্ষে রেভারেন্ড সেল, নীল সমিতির পক্ষে ফাগুরসন এবং ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষে চন্দ্রমোহন চট্টোপাধ্যায় হলেন সদস্যদের মধ্যে অন্যতম। 1868 খ্রিস্টাব্দে অষ্টম আইন দ্বারা নীল চুক্তি আইন রদ করে বলা হয় যে নীল চাষ সম্পূর্ণভাবে চাষিদের ইচ্ছাধীন। এর ফলে নীল চাষিরা নীলকরদের অত্যাচার থেকে রেহাই হয়। মানে 1868 খ্রিস্টাব্দে একটি আইন পাশ করেছেন, অষ্টম আইন। এর আগে আমি বলেছিলাম পঞ্চম আইন প্রথমে ছিল এবং সপ্তম আইন, যেটা 1830 খ্রিস্টাব্দে। আর 1835 খ্রিস্টাব্দে ব্যান্টিং পঞ্চম আইনটাকে বাতিল করে একাদশ আইন চালু করা হয়। এখন 1868 খ্রিস্টাব্দে অষ্টম আইন দ্বারা নীল চুক্তি আইনটাকে ধ্বংস করা হয় বা রদ করা হয় বা বন্ধ করা হয়, যার ফলে নীল চাষিরা নীলকরদের অত্যাচার থেকে রেহাই পায়। এল নটরাজন তার ইন্ডিগো কাল্টিভেশন স্ট্রাইক 1860 শীর্ষক গ্রন্থে বলেছেন, নীল চাষ করতে অস্বীকার করে বাংলার কৃষকরা ভারতের ইতিহাসে প্রথম ধর্মঘটের নজির সৃষ্টি করেছেন। নটরাজনের বইয়ের নাম ইন্ডিগো কাল্টিভেশন স্ট্রাইক। 1860 খ্রিস্টাব্দে এই বইটি প্রকাশিত হয় এবং এতে বলা হয়েছে নীল চাষ করতে অস্বীকার করে বাংলার কৃষকেরা ভারতের ইতিহাসের মধ্যে প্রথম ধর্মঘটের নজির সৃষ্টি করেন। নীল বিদ্রোহের সময় বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন জেমস পিটার গ্রান্ট। মার্কিন ঐতিহাসিক গবেষক ব্লেয়ার কিং নীল বিদ্রোহের আলোকে রচনা করেন দ্য ব্লু মিউটিনি গ্রন্থটি। নীল বিদ্রোহে যে সকল খ্রিস্টান মিশনারি বা সোসাইটির সদস্য বিদ্রোহীদের পাশে ছিলেন তারা হলেন চার্চ মিশনারি সোসাইটির 3 সদস্য। প্রথম জন হচ্ছে জার্মান মিশনারি ফ্রিক্সিয়ান বুম হোয়াইটস, জেকোবিক মুর এবং জে.জি. লিঙ্ক। ছোট লর্ড গ্রান্ট ও সচিব সিটন কার নীল দর্পণের ইংরেজি অনুবাদ ছাপা এবং বিনামূল্যে ইংরেজদের মধ্যে বিতরণে উদ্যোগী হন এবং তারাই রেভারেন্ড লংকে নীল দর্পণের ইংরেজি অনুবাদ করার জন্য অনুরোধ করেছিলেন। শিশু কুমার ঘোষ লেখেন যে নীল বিদ্রোহ যা সর্বপ্রথম ভারতবাসীকে সংবাদপত্র রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল। নীল বিদ্রোহকে সমর্থনকারী বুদ্ধিজীবী ব্যক্তি হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, কিশোরী চাঁদ মিত্র, দীনবন্ধু মিত্র,
মধুসূদন দত্ত, শিশির কুমার ঘোষ, মনমোহন ঘোষ প্রমুখ নেতারা। যশোহরের নীল বিদ্রোহে নেতৃত্ব দেন একই পরিবারের তিন ভাই। যশোহরে নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন একই পরিবারের তিন ভাই, রামরতন মল্লিক, রামমোহন মল্লিক ও গিরিশ মল্লিক। রামরতনের নীল বিদ্রোহের প্রধান উৎস ছিল ইউনিয়ন ব্যাংক। নীলকরদের কুঠি প্রধান দেওয়ান লুইদ প্রদান করেন মুরাদ বিশ্বাস নামে নীল কুঠির প্রাক্তন কর্মচারী। বাংলার নানা সাহেব বলা হতো নীল বিদ্রোহের অন্যতম নেতা লড়াইলের জমিদার রামরতন মল্লিককে, মানে রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হতো। নীল চাষের বিরুদ্ধে হিন্দু মুসলিম কৃষকদের শপথ ছিল মরব তবু নীল বুনব না। 1892 খ্রিস্টাব্দে জার্মানি কৃত্রিম উপায়ে নীল উৎপাদন শুরু করলে ভারতের নীল চাষের গুরুত্ব কমে যায় এবং নীল চাষ বন্ধ হয়ে যায়। 1874 খ্রিস্টাব্দে 22 মে অমৃতবাজার পত্রিকায় শিশির কুমার ঘোষ লেখেন, নীল বিদ্রোহী সর্বপ্রথম ভারতবাসীকে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিলেন। বস্তুত বাংলাদেশে ব্রিটিশ রাজত্বকালে নীল বিদ্রোহ ছিল প্রথম বিপ্লব। ভারতের তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং স্বীকার করেন যে তার কাছে নীল বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দ সিপাহী বিদ্রোহের চেয়েও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছিল।